প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে নতুন আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে নিচ্ছি। তো আমরা আজকে দেখব ইনসার্ট মেনু থেকে এখানে একদম লাস্টের দিকে কয়েকটা কাজ। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এখান থেকে সিগনেচার লাইন অপশনের কাজটা। তো তোমরা সিগনেচার লাইনে এখানে ডাউন এরোতে ক্লিক করলে পরে দুইটা অপশন দেখা যাবে। আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে ঠিক এই ধরনের একটা পপআপ চলে আসবে। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করা মাত্রই আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা আমাদের সিগনেচারের মধ্যে কী কী রাখতে চাচ্ছি সেটা টাইপ করে দিতে হবে। যে নামে সিগনেচারটা হবে তার নামটা এখানে লিখে দিতে হবে। মনে করি তো প্রথম করে নামটা লেখার পরে আমরা পরের ঘরটাতে চলে যাব। এখানে মাউস কিংবা কিবোর্ডের সাহায্যে যেতে পারি। এখানে গিয়ে লিখে দিতে হবে আমাদের ডেজিগনেশন। যেমন ধরেন আমরা এখানে লিখতে পারি প্রিন্সিপাল, লিখে দিলাম। দেন আমরা চলে যাব এর পরে ঘরটাতে। তো আমরা সর্বশেষ ঘরটাতে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। ধরুন আমি দিচ্ছি তো আমরা জিমেল অ্যাড্রেসটা টাইপ করার পরে নিচের দিক থেকে দুইটা অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা প্রথম অপশনটাতে মানে ওকে ক্লিক করে দিতে হবে। দ্যাটস ইট, আমাদের সিগনেচার লাইনটা এখানে চলে আসলো, এই যে ডেজিগনেশন এবং নাম সহ। এখানে এই ফরম্যাটটা আসছে এবং উপরের দিকে দেখেন একটা এক্স অক্ষর চলে আসছে, যা নর্মালি আমার প্রয়োজন হচ্ছে না। এই ফরম্যাট থেকে আবার এক্স অক্ষরটা রিমুভও করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা একটু বুদ্ধি করে একটা কাজ করতে হবে। যেমন ধরেন আমি সিগনেচারটা রাখতেছি যেভাবে আছে সেভাবে থাকবে, বাট এক্স অক্ষরটা প্রিন্টে আসবে না। তো এটা ছাড়া কিন্তু আমাদের আরেকটা টেকনিকের মাধ্যমে সিগনেচার নিয়ে আসতে পারবো, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। তো যেহেতু আমরা ইনসার্ট মেনু থেকে কাজগুলো দেখতেছি, জাস্ট এই অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কাজ করে এটা দিয়ে। ধরেন আমি এটা নিয়ে আসলাম, এবার সমস্যাটা হলো এক্স অক্ষরটা এখানে চলে আসছে। আমরা চাচ্ছি এক্স অক্ষরটা যেন প্রিন্টে না আসে। তো এটা সলিউশনটা আমরা যদি একটু বুদ্ধি করে সলিউশনটা বের করি। যেমন ধরেন আমরা চলে গেলাম ইনসার্ট মেনুতে, দেন এখান থেকে আমরা চলে যাব শেপে। তারপর এখান থেকে আমরা কোনো একটা শেপ দিয়ে এটাকে একটু ঢেকে দিতে পারি। সাপোজ আমরা এটাই নিতে পারি। তো এটা নিয়ে জাস্ট এইটুকু ড্র্যাগ করে এটাকে সিলেকশন করলাম। দেন এটার আউটলাইনটাকে রিমুভ করে দেব বা এটাকে নান করে দেব। বাস, আমাদের এখন যদি প্রিন্টে প্রিভিউ দিয়ে দেখি, দেখেন আমাদের কিন্তু সিগনেচার লাইনটা ঠিকই আছে, বাট উপরের অক্ষরটা এখন আর দেখা যাচ্ছে না। তো এইভাবে আমরা ইচ্ছা করলে একটু টেকনিক করে কাজগুলো করতে পারি। আর এবার আসি, আমি যে বলছিলাম যে এছাড়াও আমরা বিকল্প পদ্ধতিতে সিগনেচার নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে ধরেন আমরা কোনো একটা জায়গাতে সিগনেচার আনতে হলে সেখানে আমরা সাপোজ এখানে কার্সরটা রাখলাম। দেন আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে টেবিলে দুইটা সিগনেচার তিনটা, আচ্ছা ঠিক এইভাবে একটা ফরম্যাট করে নিচ্ছি। এবার এখানে আমি লিখে নেব নাম, যে নামে সিগনেচার তৈরি করতে চাই, যেমন দেন এটাকে মধ্যে নিয়ে নিতে পারি যেহেতু এই ফরম্যাটটাতে কাজ করা হচ্ছে। এবার পজিশন নামটা লিখে নিচ্ছি। জাস্ট এইটুকু লেখার পরে মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা এইটুকু জায়গা ইচ্ছা করলে কেটে দিতে পারি, যেহেতু আমার এটা দরকার নেই আমরা এটাকে কেটে দিতে পারি। জাস্ট এইটুকু রাখবো। দেন এখানে আবার একটু কাস্টম করে নিতে হবে, সেটা হচ্ছে ইরেজারের মাধ্যমে। আমরা এখান থেকে আমার এই লাইনটা দরকার নাই, এই লাইনটা দরকার নাই, উপরের লাইনটা দরকার নাই, যেগুলো প্রয়োজন হচ্ছে না আমি সেগুলো কেটে দেবো। বাস, আমার শুধু মধ্যে লাইনটি দরকার। আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরে আবার এখানে ক্লিক করে দেবো। এবার দেখে নিচ্ছি আমরা প্রিন্ট প্রিভিউ দিয়ে আমাদের সিগনেচারটা হলো কিনা। এই যে দেখেন, ঠিক এটা আমরা এইভাবে তৈরি করে নিতে পারতেছি। যদি প্রয়োজন হয় আমরা মধ্যে লাইনটাকে বা মধ্যে তাকটাকে আর একটু মোটাও করে দিতে পারি। আমরা তো জানি কীভাবে মোটা করতে হয় টেবিলের ভেতর থেকে। তো এভাবে নর্মালি আমরা সিগনেচার যে কোনো জায়গাতে তৈরি করে রেখে দিতে পারি। আপনি যদি চান এই সিগনেচারটাকে আপনি স্থায়ীভাবে কোথাও রেখে দেবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য, সেটাও পারেন। আমরা তো জানি একটা টেকনিক, এর আগে আপনাকে দেখিয়েছিলাম। প্রথমে সিলেকশন করে নেব, তারপর আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনু থেকে কুইক পার্টসে গিয়ে আমরা এটাকে রেখে দিতে পারি। যেমন ধরুন নিচের দিকে গিয়ে সেভ সেকশন আমরা এটাকে ক্লিক করব। দেন এখানে কী নামে আমরা রাখতে চাচ্ছি, মনে করি SIGN, জাস্ট আমরা সাইন লিখে এটাকে রেখে দেব। বাস, এবার আপনি কোন জায়গাতে আনতে চাচ্ছেন পেজের বা যে পেজে আনতে চাচ্ছেন সেখানে কার্সর রাখবো। আমরা মনে করি এখানে আনতে চাচ্ছি। দেন আমরা চলে যাব কুইক পার্টসে। কুইক পার্টসে যাওয়ার পরে এখান থেকে দেখেন সিগনেচার লাইনটা দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করবো, চলে আসবে। এভাবে আমরা যে কোনো পেজে নিয়ে আসতে পারবো সিগনেচারটা রেডি করে রাখার পরে। আচ্ছা, আমরা এরপরের কাজটা দেখি। এর জন্য চলে যাচ্ছে আবার ইনসার্ট মেনুতে। তারপর এখান থেকে একদম ডান দিকে গিয়ে সিগনেচার লাইনে ঠিক নিচে আছে এখানে ডেট অ্যান্ড টাইম, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ডায়লগ বক্স চলে আসলো। এখানে
আমাদের চলতি ডেট ঠিক এই জায়গাতে শো করবে এবং আলাদা আলাদা ফরম্যাটে আমরা কোন ফরম্যাটটা নিতে চাচ্ছি। মনে করি আমি কোনো একটা কাজ শুরু করব, একদম পেজের উপরে দিয়ে কোথাও আজকে তারিখটা নিয়ে আসতে চাচ্ছি, মনে করি আমরা এখানে তারিখটা নিয়ে আসা দরকার, জাস্ট এখানে কার্সরটা রেখে আমরা চলে যেতে পারি ঠিক ডেট টাইমে, যাওয়ার পরে এখান থেকে কোন ফরম্যাটে তারিখটা নিতে চাচ্ছি সেই ফরম্যাটটাতে ক্লিক করব, কিংবা নিচের দিকে টাইম শো আছে টাইমে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট ওকে দেবো, বাস আমাদের এখানে চলে আসবে জাস্ট নর্মালি একটা তারিখ নিয়ে আসা বা টাইম নিয়ে আসা। এবার এখানে আরেকটা অপশন আছে দেখেন একটু আপডেট, সেটা হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা কোন টাইম বা কোন তারিখটা নিতে চাই সেখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন ডান দিকে একটা অপশন আছে আপডেট অটোমেটিক্যালি। আমরা এখানে যদি রাইট চিহ্ন দিয়ে ওকে দিই, এটা দেখেন একটা আপডেট হওয়ার মতো একটা অপশন চলে আসছে, মানে হচ্ছে আমি এখানে মাউস রাখলে পরে এটা কোনো পরিবর্তন হচ্ছে না, কিছু দেখাচ্ছে না, বাট এখানে মাউস রাখলে পরে দেখেন একটু পরিবর্তন হচ্ছে, তার মানে এটা কিছু একটা হতে পারে বোঝা যাচ্ছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে আপডেট একটা অপশন চলে আসছে। আমরা যখন এটাকে নিয়ে আসছিলাম তখন টাইম কয়টা ছিল একটু মনে আছে, দেখেন 8:45 আমরা যদি এখন আপডেটে একবার ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক আপডেট হয়ে গেল, মানে 8:46 এভাবে যখন ইচ্ছে আমরা যখন পরবর্তীতে ধরুন 1 দিন 2 দিন 5 দিন পরে এসে এই পেজটা ওপেন করব, ওপেন করার পর যদি আমরা এখানে ক্লিক করে আপডেট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, বাস অটোমেটিকই আপডেট হয়ে যাবে টাইম এবং তারিখ সহ। এটা হচ্ছে যদি আপডেট সহ রাখতে চাই, আর যদি নর্মালি রাখতে চাই তো প্রথম অপশনটা যেভাবে ছিল এভাবেই থাকবে, দ্যাটস ইট। আচ্ছা, এবার পরের কাজটা দেখি। আমি ঠিক নিচে একটা অপশন আছে অবজেক্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসবে, এখানে অনেকগুলো প্রোগ্রামের নাম দেওয়া আছে, আমরা কোন প্রোগ্রামটা নিতে চাই, মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পেজের ভিতরে আমরা অন্য কোনো প্রোগ্রাম নিয়ে এসে কাজ করতে পারবো। ধরেন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে আমি এক্সেলের কাজ করতে চাই কোনো সূত্র বা শিট তৈরি করতে চাই কোনো সূত্র দিয়ে, মনে করি মাইক্রোসফট এক্সেল এর মধ্যে আমি ওয়ার্ড পেজের ভিতরে কোনো কাজ করতে চাই, তো এর জন্যে জাস্ট এখানে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। দেখেন মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রামটা ঠিক এভাবে এখানে চলে আসছে। আমরা ইচ্ছে করলে এখানে সংখ্যা লিখে সূত্রের মাধ্যমে এক্সেলে কাজ করতে পারবো, যেমন ধরেন আমি 20 30 40 বা এই টাইপের কিছু লিখে আমি সূত্রের মাধ্যমে কাজ করতে চাই, এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা যদি সূত্র লিখতে চাই, মনে করি SUM একটা সূত্র লিখলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম সংখ্যাতে ক্লিক করব, দেন কোলন দেব। আমরা তো জানি এক্সেলে কীভাবে কাজ করতে হয়, কিংবা যদি না জানি আমরা অবশ্যই এক্সেলের কাজগুলো শিখবো পরবর্তীতে। এন্টার, এই যে দেখেন সূত্র অনুযায়ী রেজাল্ট চলে আসছে। তো এই হচ্ছে আমাদের এক্সেলে কাজ করার নিয়ম। এখন যদি আমি বাইরে ক্লিক করে দেখেন আমাদের এক্সেল প্রোগ্রামটা চলে যাবে, জাস্ট আমার কাজটা যে করলাম এই কাজটা ঠিক এখানে রয়ে গেছে, এবং মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ভেতরে এই এক্সেলের কাজটা হলো। আমরা ইচ্ছে করলে এই যে ঘরগুলো আছে ঘরগুলোকেও কিন্তু আমরা প্রকাশ করতে পারবো এখানে, যেমন আমি ডবল ক্লিক করলে পরে আবার এটা আসলে আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা যদি ধরেন এই যে অল বর্ডারটা দিয়ে দিই, আবার বাইরে ক্লিক করি, দেখেন সবগুলো দেখা যাচ্ছে। মানে হচ্ছে আমরা যদি নর্মালি টেবিল নিয়ে কাজ করি, ইচ্ছা করলে কিন্তু সূত্র দিয়ে কোনো কাজ করা যাবে না, কোনো রেজাল্ট করা যাবে না, বাট আমরা যদি এক্সেলের মাধ্যমে কাজটা করি তখন ঠিক এভাবে সূত্রের মাধ্যমে কাজটা করতে পারবো, রেজাল্ট বের করতে পারবো। যদি কখনো প্রয়োজন হয় এই টাইপের কাজ করার আমরা করতে পারি। আচ্ছা, এবার যদি মনে করি আমার এটা রাখবো না, জাস্ট ক্লিক করব, একটা ক্লিক, ডবল ক্লিক নয়, জাস্ট সিঙ্গেল ক্লিক করব, দেন কিবোর্ড থেকে ব্যাকস্পেস যাবো, ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যদি আমরা চাই যে এক্সেলে কাজ করব বাট এক্সেলটা এভাবে ওপেন হয়ে থাকবে না, জাস্ট একটা আইকন আকারে থাকবে, তো এর জন্য আমরা অবজেক্টে যাব, আবার আগের মতোই এক্সেল শিটটা নিয়ে আসবো, মনে করি আমরা এক্সেল এই ফরম্যাটটা নিয়ে আসবো। জাস্ট এখানে ক্লিক করার পরে ডান দিকে দেখেন একটা অপশন আছে ডিসপ্লে অ্যাজ আইকন, আমরা এইটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেব। এবার আমরা আইকনটাকে কিভাবে দেখাতে চাচ্ছি, এখানে নর্মালি এক্সেলের একটা আইকন দেখা যাচ্ছে 97 থেকে 2003 ফরম্যাট অনুযায়ী। আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, এই যে চেঞ্জ আইকনে ক্লিক করতে পারি, দেন এখান থেকে আমরা অন্য কোনো একটা ফরম্যাট নিতে পারি বা অন্য কোনো একটা আইকন নিতে পারি। আমরা কোন আইকনটা ওইখানে দেখাতে চাচ্ছি, যে আইকন নিতে চাচ্ছি সেটাতে ক্লিক করবো, দেন ওকে দিলে পরে ওই আইকনটা আমাদের সামনে শো করবে। এই যে দেখেন অনেক ধরনের আইকন এখানে দেওয়া আছে, মনে করি নর্মালি যেটা সিরি থাকবে ডিফল্ট অবস্থাতে, তো আমরা জাস্ট ওকে ক্লিক করবো, বাস আমাদের এখানে এটা চলে আসছে এবং এক্সেল প্রোগ্রামটা আবারও ওপেন হয়ে গেল। আমরা এখানে সেম কাজ করতে পারি, ধরেন আমি কিছু
ধরুন আমি কিছু সংখ্যা এখানে লিখে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করে আমি সংখ্যাগুলো লিখে এভাবে একটু ড্র্যাগ করে দিয়ে দিলাম। আমি এবার এটাকে কেটে দিচ্ছি, যে ক্রস চিহ্ন, জাস্ট ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আমরা কিন্তু সেভ করি নাই, দেখেন আমরা কেটে দেওয়ার পরে এবার যদি আমি এখানে মাউস দিয়ে আবার ডবল ক্লিক করি, আমার প্রোগ্রামটা ওপেন হবে এবং এটার ভেতরে দেখেন আমার যে সংখ্যাগুলো ছিল ঠিক আগের মতোই সংখ্যাগুলো দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে আরও কোনো কাজ করতে চাই এক্সেলের ভেতরে, যে কাজই করি না কেন সবগুলো কাজও এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে। এই যে জাস্ট আইকনটার ভেতরে আমরা ইচ্ছা করলে আইকনটাকে আরও ছোটো করে রাখতে পারি, বা আমাদের পছন্দ অনুযায়ী যা ইচ্ছা এখানে আমরা আইকনটাকে রাখতে পারবো। আর যদি মনে করি আমার এক্সেল প্রোগ্রামটা বা এক্সেল আইকনটা আমার দরকার নাই, এখানে জাস্ট সিলেকশন থাকা অবস্থাতে এখান থেকে জাস্ট ব্যাকস্পেস চাপবো, ডিলিট হয়ে যাবে, দ্যাটস ইট। এবার চলে যাচ্ছি পরের অপশনটাতে। এখানে দুইটা অপশন আরও বাকি আছে, একটা হচ্ছে ইকুয়েশন। আমরা ইকুয়েশনের কাজটা দেখে এর জন্য নিচে যদি ক্লিক করি ডাউন এরোতে, এখানে বেশ কিছু অপশন দেখাবে, এখান থেকে নিতে পারি কোনো একটা ইকুয়েশনের ফরম্যাট, কিংবা যদি আমরা সরাসরি পাই এই যে চিহ্নটা আছে এখানে ইকুয়েশনের, আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের ইকুয়েশনের একটা ডিজাইন মেনু ওপেন হয়ে যাবে। দেখেন এখানে ডিজাইন একটা মেনু ওপেন হয়ে গেছে, আমরা এটার মাধ্যমে ইকুয়েশনের কাজ করতে পারবো। খুব ইম্পর্ট্যান্ট এই বিষয়টা। তো ইকুয়েশন মূলত কিসের কাজে প্রয়োজন হয় অলরেডি হয়তো বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে মূলত যদি আমরা গণিতের সূত্র তৈরি করতে চাই, বীজগণিতের সূত্র লেখার প্রয়োজনে আমরা এই ইকুয়েশন অপশনটা ব্যবহার করতে পারি। তো ধরেন আপনি একটা বীজগণিতের প্রশ্ন তৈরি করবেন, তো এই ক্ষেত্রে কিন্তু বাংলা টাইপ করাটা যতটা সহজ, বীজগণিতের জন্যে এখানে ইকুয়েশন তৈরি করাটা এতটা সহজ নয়, অনেকটা সময় লাগে। তো এই জন্যে অবসর টাইমে যারা ইকুয়েশন নিয়ে বা সূত্র নিয়ে কাজ করে, প্রশ্ন টাইপ করে কিংবা বই শিট তৈরি করে, তারা অবসর টাইমে কিছু সূত্রের ফরম্যাট তৈরি করে রেখে দিতে হয়। এখানে ফরম্যাট তৈরি করে রাখার মতো একটা জায়গাও আছে, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ফরম্যাটের মধ্যে সেভ করে রাখতে হয়, আমরা সবগুলো কাজ দেখবো আস্তে আস্তে করে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো সিম্বল আকারে, এখানে এগুলো যে অপারেটর বলা হয়, এগুলোকে আমাদের এই যে সূত্র লেখার প্রয়োজনে এই অপারেটরগুলো ব্যবহার হয়ে থাকে। দেখেন আমরা কিবোর্ড থেকে যখন টাইপ করতেছিলাম, কিবোর্ডে কিন্তু কোথাও এই ধরনের ভাগ চিহ্ন নাই, এই ধরনের গুণ চিহ্ন নাই, এই চিহ্নগুলো কিন্তু পাওয়া যায় না। কিন্তু সূত্রের মধ্যে এই চিহ্নগুলো ব্যবহার করতে হলে আমরা ঠিক এই জায়গাতে এসেই এই চিহ্নগুলো নিতে হবে। এবার দেখেন একদম বাম দিকে আবার এখানে দেখেন ইকুয়েশনের তৈরি করার জন্য বেশ কিছু, আমি একটু যদি এটাকে ছোট করে দেখাই, এই যে দেখেন ইকুয়েশন ফরম্যাটটা এখানে দেওয়া আছে এবং এই ফরম্যাটটার ভেতরে এখানে দেখেন বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। আবার আমরা কোন ফরম্যাট নিতে চাই এখান থেকে জাস্ট ওই ফরম্যাটটাতে ক্লিক করলে আমাদের পেজে ওই ফরম্যাটটা চলে আসবে। অনেকগুলো ফরম্যাট আছে এখানে। এছাড়া এদিকে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপারেটর দেওয়া আছে, আমরা কোনটা নিয়ে কাজ করতে চাই, কখন কোনটা প্রয়োজন, রুট ওভার সহ ফাংশনাল সবগুলো অপারেটর এখানে দেওয়া আছে, সাইন থিটা কোস থিটা সহ, এই যে দেখেন ম্যাট্রিক্সের সহ সব কিছু এখানে দেওয়া আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। সাপোজ আপনি ডিভাইডেড কোনো কিছু তৈরি করতে চান তখন এখান থেকে এটা নিতে পারেন, বা অন্যটা যদি প্রয়োজন হয়, স্কোয়ার জাতীয় কোনো কিছু প্রয়োজন হলে আমরা এখান থেকে নিতে পারি, এই আর কি। তো মনে করি আমরা একটা সূত্র লিখতে চাচ্ছি, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাস্টম করে কাজগুলো করতে হয়। মনে করি আমরা একটা সূত্র লিখতে চাচ্ছি a + b হোল স্কোয়ার। তো এর জন্যে আমরা যদি a + b হোল স্কোয়ার লিখতে চাই এখানে, তাহলে এখান থেকে নিয়ে আমরা তৈরি করতে পারি। আর এর চেয়ে সহজ একটা পদ্ধতি যদি আমি আপনাদেরকে দেখাই দিই, এটা হচ্ছে ইকুয়েশনে যাব, এখান থেকে আমরা কোনো একটা ফরম্যাটকে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন ধরেন এখানে দেওয়া আছে x + a, তারপর এখানে পাওয়ার n দেওয়া আছে। আমরা যদি এইটুকু অংশ নিয়ে a + b হোল স্কোয়ার বানাতে চাই তাহলে কিন্তু ইজিলি কাজটা করতে পারতেছি। ধরেন আমি ক্লিক করলাম এখানে, এবার ডান পাশের অংশটা যেহেতু আমার দরকার নেই আমি এটা কেটে দেব, জাস্ট কেটে দিলাম এটা। এবার এইটুকু জায়গাকে আমরা a + b হোল স্কোয়ার বানানোর চেষ্টা করব। এর জন্য প্রথমে x এর পাশে ক্লিক করে এক্সটাকে কেটে দিয়ে আমরা a বানিয়ে নেব এটাকে, তারপরে এটাকে কেটে দিয়ে আমরা b বানিয়ে নিচ্ছি, দেন উপরে পাওয়ার nটাকে কেটে দিয়ে আমরা এটাকে 2 বানিয়ে নিচ্ছি, বাস হয়ে গেল a + b হোল স্কোয়ার। তাইলে a + b হোল স্কোয়ারের পরে আমরা কি দরকার, এই যে ইকুয়াল চিহ্নর পরে আমাদের পরবর্তী অংশটা প্রয়োজন হচ্ছে, মানে হচ্ছে a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখবো। তাইলে আমরা ইকুয়াল চিহ্নর পরে এখানে a স্কোয়ার দেওয়া দরকার আবার। তো এই ক্ষেত্রে আমরা এই অপশনটাতে যাব, এখান থেকে এই ঘরটা সিলেকশন করব। এখান থেকে আমরা এটাকে ধরেন a লিখবো, তারপর এখানে উপরের দিকে ক্লিক করে জাস্ট স্কোয়ার দিয়ে দিলাম, বাস হয়ে গেল a স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে আমরা এখানে আবার প্লাস দিতে হবে, ধরুন আমরা এখানে ক্লিক করলাম, দেন প্লাস দিলাম, তাহলে
2ab তারপরে আবার প্লাস বি স্কোয়ার। তাহলে আবার যাব এখানে, দেন এখানে ক্লিক করব, দেন এখানে গিয়ে আমরা লিখব বি, তারপর এখানে লিখব স্কোয়ার, জাস্ট এখানে ক্লিক করব স্কোয়ার, বাস হয়ে গেল। তো এভাবে একটা সূত্র আমি ধরেন অনেকটা সময় নিয়ে তৈরি করলাম, জাস্ট তৈরি করলাম আর আমি প্রিন্ট করলাম, তাহলে কি শেষ হয়ে গেল? না, আমরা ইচ্ছে করলে এইভাবে সূত্র তৈরি করার পরে এই সূত্রটাকে আমাদের সূত্রের ফরম্যাটের ভেতরে সেভ করে রেখে দিতে পারবো। কিভাবে সেভ করতে হবে দেখেন, এই সূত্রটাতে ক্লিক করলে পরে এখানে একটা ডাউন এরো চিহ্ন আসে, বাইরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা থাকে না ডাউন এরো চিহ্নটা, জাস্ট আমরা এখানে ক্লিক করলে পরে ডাউন এরো চিহ্নটা আসবে, দেন এখানে ক্লিক করব, এখান থেকে আমরা সেভ এজ নিউ ইকুয়েশনে একটা ক্লিক দিতে হবে। বাস এখন আমরা কি নামে সেভ করতে চাই, মনে করি আইটি, জাস্ট একটা নাম লিখলাম, আমি জাস্ট আইটি লিখলাম, লেখার পরে ওকে দেবো, বাস আমাদের এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি বাইরে কোথাও সূত্রটা আনতে চাই, ধরুন আমি একটু নিচে গিয়ে সূত্রটা আনতে চাচ্ছি এই জায়গাতে, এখানে ক্লিক দেবো, দেন এখানে চলে যাবো ইনসার্টে, তারপর আমরা চলে যাবো আগের মতো ইকুয়েশনে। ইকুয়েশনে যাওয়ার পরে একদম বাম দিক থেকে ইকুয়েশন অপশনটাতে যাব, আর আমরা যে সূত্রগুলো সেভ করব সেগুলো নিচের দিকে থাকে, নর্মালি আমরা নিচের দিকে চলে যাব। এই যে দেখেন আইটি নামে ছিল এইটা, জাস্ট এখানে ক্লিক করব, আমাদের সূত্রটা চলে আসলো। পেজের যে কোনো জায়গা থেকে বা পরবর্তীতে কোনো পেজ আনতে হলে, নতুন করে কোনো প্রোগ্রামে নিয়ে আসতে হলে আমরা জাস্ট ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। তো এভাবে আমরা সূত্র তৈরি করে তারপরে সেভ করে রেখে দিতে পারি। তাছাড়া ইনস্ট্যান্ট কোনো সূত্র তৈরি করে প্রিন্ট করতে চাইলেও সেটাও আমরা করতে পারবো, দ্যাটস ইট। যদি সূত্রটা না রাখতে চাই তো আমরা জানি সিলেকশন করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এবার পরের কাজটা দেখি। এর জন্য আমরা চলে যাচ্ছি আবার ইনসার্ট মেনুতে, তারপর হচ্ছে সিম্বল, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। এখানে সিম্বলে ক্লিক করার পরে বেশ কিছু চিহ্ন চলে আসবে। আমরা তো জানি সিম্বল মানে হচ্ছে প্রতীক বা চিহ্ন। আমরা যে কোনো ধরনের চিহ্ন আনতে হলে জাস্ট এখান থেকে আমরা কোনো একটা চিহ্নতে ক্লিক করব, সেটা চলে আসবে। মনে করে আমি এটা নিতে চাচ্ছি, দেখেন এই যে চিহ্নটা এখানে চলে আসছে। আমি যদি একটু বড় করতে চাই, সিলেকশন করলাম, লেখার সাইজ যেভাবে বড় করে সিম্বলের সাইজটাও ঠিক একইভাবে বড় ছোট করা যায়। জাস্ট আমি বড় করে দিলাম। এবার ইনসার্টে যাব, তারপরে সিম্বলে যাব, এখান থেকে আমি অন্য কোনো সিম্বল নিতে হলে সেখানে ক্লিক করব। আচ্ছা, তারপর আবার সিম্বলে যাব, তারপর এখান থেকে অন্য কোনো সিম্বল যদি এখান থেকে নিতে চাই নিতে পারি। আর যদি মনে করি যে না আমার এই জায়গার ভেতরে সিম্বলটা পাচ্ছি না প্রয়োজনীয় সিম্বলটা, তো এই ক্ষেত্রে আমরা মোর সিম্বলসে ক্লিক করতে পারি। একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা যে কোনো ধরনের সিম্বল নিতে পারি। যে আরবি হরফ আছে, ধরেন আমি আরবি একটা হরফ নিতে চাচ্ছি, জাস্ট ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করবো, যে আরবি হরফটা চলে আসছে। যে কোনো আরবি হরফ যদি আমি আবার আরেকটা নেই, তারপরে ইনসার্টে ক্লিক করি, ওই যে ওইটার সাথে যুক্ত হয়ে গেল আরবি হরফটা গিয়ে। এভাবে আরবি হরফ নিতে পারি কিংবা অন্য কোনো সিম্বল নিতে পারি। এবং এখানে দেখেন ফন্ট লেখা আছে, ফন্টের মধ্যে প্রত্যেকটা ফন্টের মধ্যেই বিভিন্ন ধরনের সিম্বল পাওয়া যায়। যেমন আমি এখানে ক্লিক করলাম, এটার ভিতরে অনেকগুলো সিম্বল আছে, তারপরে আমি আবার নিচে দিকে এখানে গেলাম, এটার ভিতরে অনেকগুলো সিম্বল আছে। এভাবে প্রত্যেকটা ফন্টের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সিম্বল পাওয়া যায়। যে দেখেন অনেকগুলো ফন্ট আছে। আমরা যদি একদম নিচের দিকে যাই, মাউসের চাকাটা ঘুরিয়ে ধরেন এখান থেকে আমরা যদি উইন্ডোজ নামে যে ফন্টগুলো আছে এখানে ক্লিক করে দেখেন উইন্ডোজ জাতীয় যতগুলো সিম্বল আছে সব এখানে পাওয়া যায়। এবং আমি যদি নিচের দিকে ডাউন এরোতে ক্লিক করে দেখেন নিচের দিক থেকে আরও অনেকগুলো সিম্বল বের হয়। আমরা যদি 1 2 3, যেমন বৃত্তের ভেতরে 1 2 3 লেখা দরকার, দেখেন সিম্পলি কিন্তু আমরা কিবোর্ডকে টাইপ করতে পারি না, বাট আমরা এখান থেকে ঠিকই নিতে পারি। যে দেখেন এখানে খালি গড় আছে এবং এখানে বৃত্ত বরাট করা আছে, যেমন 1 2 3 যদি প্রয়োজন হয়। আমরা যদি মনে করি কোথাও সিডিএর করবো 1 2 3 দিয়ে, আমরা একটা একটা করে সবগুলো একসাথে নিয়ে নিতে পারি, তারপরে একসাথে এগুলো নিয়ে কাজ করতে পারি। এবং দেখেন প্রত্যেকটা সিম্বলের কিন্তু একটা নাম্বার আছে। আমরা যদি মনে করি সবসময় একটা সিম্বল প্রয়োজন হয় বা দুইটা সিম্বল প্রয়োজন হয়, আমরা ইচ্ছে করলে ওই সিম্বলগুলোর নাম্বার যদি মুখস্থ রাখতে পারি বা কোথাও লিখে রাখতে পারি, কোড নাম্বারগুলো আমরা সহজে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম এই স্টারটাতে, স্টারে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে লেখা আসছে ক্যারেক্টার কোড 181, মানে 181 নাম্বার এই যে সিম্বল এটা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমি এখানে ধরেন এই স্টারটা আমি বারবার খোঁজার জন্যে, আমি বারবার না খুঁজে আমি জাস্ট এখানে উইন্ডিংয়ে আসবো, জাস্ট উইন্ডিংয়ে এসে আমি যদি এখানে 181 লিখে দিই, তাহলে আমার কিন্তু যেমন 181 লিখে দিলাম, দেখেন আমাকে এই স্টারটা খুঁজে বের করে দিচ্ছে। জাস্ট আমি এটা কি 181 লেখার পরে ইনসার্টে ক্লিক করবো, বাস আমার এটা চলে আসলো। এভাবে খুব সহজে কোনো সিম্বল আমরা নিয়ে এসে কাজ করতে পারবো, দ্যাটস ইট।
আচ্ছা, আমরা আরেকটা কাজ দেখবো। আমি এর জন্য এই সিম্বলগুলো একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে আমরা সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে এখান থেকে আমরা ছোট করতে পারি। ধরেন আমি একটু ছোট করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি আবার আমাদের সিম্বল থেকে মোর সিম্বলসে ক্লিক করব। আমরা তো নর্মালি এতক্ষণ এখান থেকে সিম্বল থেকে দেখলাম বিভিন্ন সিম্বল কীভাবে নিতে হয়। এখানে দেখেন একটু ডান দিকে স্পেশাল ক্যারেক্টার নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন বেশ কিছু ক্যারেক্টার দেখা যাচ্ছে নিচে উপরে। এগুলো কিবোর্ড কমান্ড আছে, শর্টকাট। আমরা মনে করি এই যে এই ধরনের আর এর চিহ্ন কিংবা সি এই টাইপের কোনো একটা চিহ্ন নিতে চাই, তো এই ক্ষেত্রে আমরা কিংবা টিএম নিতে চাই, যেমন ট্রেডমার্ক, আমরা জাস্ট এখানে ক্লিক করব। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টি চাপলেও সেম কাজটা হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেন এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেখেন টিএমটা চলে আসছে। তাহলে টিএমটা যদি আমরা কিবোর্ড থেকে আনতে চাই কন্ট্রোল অল্টার টি বাটন চাপতে হবে। দেখেন টিএমটা শর্টকাট চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ দেখাচ্ছি। ধরেন আমরা সিম্বল থেকে যে কোনো একটা সিম্বল আমাদের সব সময় প্রয়োজন হয় এবং আমি চাচ্ছি এটা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট করে রেখে দেবো, যেন পরবর্তীতে আমি কিবোর্ড থেকে ওই শর্টকাটটা চাপা মাত্রই আমাদের পেজে ওই সিম্বলটা চলে আসে। যেমন ধরেন আমাদের সব সময় প্রয়োজন হতে পারে যেমন ল্যাপটপের চিহ্নটা, কিংবা ধরেন এখান থেকে আমার এইটার চিহ্নটা, মানে যে কোনো একটা চিহ্ন। ধরুন আমি এটাই আনতে চাচ্ছি, জাস্ট ল্যাপটপটা। এখানে ক্লিক করার পরে দেখেন নিচে দিকে একটা অপশন চলে আসছে শর্টকাট কি। আমরা এখানে একটা ক্লিক দেব। দেন এখানে দেখেন সিম্বলটা দেখা যাচ্ছে আর এই জায়গাতে একটা কার্সর দেখা যাচ্ছে। এখন আমরা কোন বাটনের সাহায্যে এটাকে শর্টকাট তৈরি করতে চাই। এখানে শর্টকাট তৈরি করার আগে একটা বিষয় অবশ্যই বুঝতে হবে, আপনি যে কম্পিউটার থেকে এটাকে শর্টকাট তৈরি করবেন পরবর্তীতে কিন্তু এই শর্টকাট কিটা অন্য কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। মানে হচ্ছে ধরেন নর্মালি আমরা জানি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস বাটন চাপলে কোনো একটা ডকুমেন্ট সেভ হয়, কন্ট্রোল ধরে পি চাপলে কোনো একটা ডকুমেন্টস প্রিন্টের কমান্ড আসে। এখন তো ধরেন এখানে শর্টকাট তৈরি করতে গিয়ে কন্ট্রোল ধরে এস বাটন একটা শর্টকাট তৈরি করলেন, তাহলে সমস্যাটা কি হলো? এখানে আপনি নতুন করে যদি কোনো ডকুমেন্ট সেভ করতে চান কন্ট্রোল ধরে এস দেন, কিন্তু সেভে কাজ করবে না। সে তখন কি হবে? শর্টকাট ওই যে এই সিম্বলটা চলে আসবে, মানে কন্ট্রোল ধরে এস চাপবেন আর শর্টকাটে এই সিম্বলটা আপনার পেজে চলে আসবে, কিন্তু সেভ হবে না। আবার যদি এমন হয় কন্ট্রোল পি দিয়ে শর্টকাট তৈরি করেন, তাহলে কি হবে? কন্ট্রোল পি দিলেই কিন্তু প্রিন্টের কমান্ড আসবে না, তখন আসবে কি এই সিম্বলটা। তাইলে আমরা শর্টকাট তৈরি করার আগে অবশ্যই ভালো করে চিন্তা করতে হবে কোন কোন বাটনের শর্টকাট আমাদের বেশি বেশি প্রয়োজন হয় এবং শর্টকাট আছে অলরেডি। তো আমরা এমন একটা বাটন খুঁজে বের করতে হবে যে বাটনটার কিবোর্ড কমান্ডটা যদিও আছে বাট খুব একটা প্রয়োজন হয় না। যেমন কন্ট্রোল কিউ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। কন্ট্রোল কিউ এটা খুব একটা প্রয়োজন হয় না, বা কন্ট্রোল এম খুব একটা প্রয়োজন হয় না। তাহলে আপনি এই ধরনের কোনো একটা বাটন দিয়ে শর্টকাট তৈরি করে রেখে দিতে পারেন। সাপোজ আমরা কন্ট্রোল কিউ দিয়ে একটা শর্টকাট তৈরি করতে চাচ্ছি, কন্ট্রোল ধরে কিউ দিলাম। জাস্ট কন্ট্রোল কিউ দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাসাইন, জাস্ট আমরা এখানে একটা ক্লিক দেব। বাস এই যে কারেন্ট কি এটা অ্যাড হয়ে গেল, মানে এই যে এটা অ্যাড হয়ে গেল। আপনি কোন একটা শর্টকাট তৈরি করার পরে এটা যখন অ্যাড হয়ে যাবে, পরবর্তীতে যদি আপনি মনে করেন কোন ভুল করে আপনি অ্যাড করে নিছিলেন, আপনার এটা বাদ দিতে চাচ্ছেন, যেমন ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কন্ট্রোল এস কিংবা কন্ট্রোল পি এই টাইপের কিছু দিয়ে শর্টকাট তৈরি করে নিয়েছেন, জেনে হোক কিংবা ভুলে হোক, এখন আপনি এটাকে আবার রিমুভ করতে চাচ্ছেন, তাহলে আপনি এই জায়গাতে আসতে হবে। মানে শর্টকাট এই জায়গাতে এসে তারপরে ওই শর্টকাটটা এখানে পাওয়া যাবে, কারেন্ট কি লিস্টে এখানে যা যা শর্টকাট থাকবে সবগুলো এই জায়গাতে দেখা যাবে। এবার আপনি কোন শর্টকাটটা ডিলিট করতে চান সেটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে রিমুভ দিতে হবে। আমি আবার শর্টকাটটা তৈরি করে নিয়ে আসি, জাস্ট কন্ট্রোল কিউ দিলাম, দেন অ্যাসাইনে ক্লিক করব, আমরা ক্লোজ দিয়ে বেরিয়ে আসি। এবার আমি এটাকে ক্লোজ দিয়ে দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল ধরে কিউ বাটন চাপি, দেখেন আমার এই শর্টকাটের মাধ্যমে আমার এই ল্যাপটপটা চলে আসবে, যতবারই চাপবো ততবারই আসতে থাকবে। দ্যাটস ইট। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের নতুন সেশনে ভর্তি চলতেছে, অফলাইনে অনলাইনে দুইভাবেই ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চান অবশ্যই এসে ভর্তি হতে পারবেন। যদি কেউ অফলাইনে ভর্তি হতে চান তাহলে আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন। তো শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন হচ্ছে, যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করে ভর্তি হতে চান তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করার চেষ্টা করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।